আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই সুস্থ আছেন। বন্ধুরা, খুব একটা আগের কথা নয়, মাত্র ২ সপ্তাহ বা তার কিছু আগের কথা। যখন যুক্তরাষ্ট্রের হামলায় আয়াতুল্লাহ খামেনি নিহত হন, এর পরপরই কিন্তু যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এমনটাই ঘোষণা করেন, ইরানের যে শাসন ব্যবস্থা রয়েছে সেখানে আর কোনো আয়াতুল্লাহ থাকবে না। আর যদি কোনো আয়াতুল্লাহ থাকে তা অবশ্যই যুক্তরাষ্ট্রের অনুমোদিত বা তার অনুমতি নিয়েই থাকতে হবে, এমন তিনি ঘোষণা দিয়েছিলেন। এবং হরমুজ প্রণালীর কন্ট্রোলের ইস্যুকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্রের পরিষ্কার বার্তা ছিল যে হরমুজ প্রণালী সম্পূর্ণভাবে যুক্তরাষ্ট্রের কন্ট্রোলে থাকবে এবং ওই অঞ্চলের যেই সকল পণ্যবাহী জাহাজ এবং তেল চলাচল ব্যবস্থা রয়েছে তা সম্পূর্ণ কন্ট্রোল করবে যুক্তরাষ্ট্র, বা পূর্বের ন্যায় যেমনটা ছিল এমনটাই থাকবে। তিনি সরাসরি কিন্তু এই ঘোষণা করেন এবং তার বক্তব্যে এটাও পরিষ্কার ছিল যে ইরানের যে শক্তিমত্তা, তাদের সামরিক কাঠামো সকল কিছু ভেঙে গেছে এবং তাদের যে মিসাইল উৎপাদন এবং ব্যবহারের সক্ষমতা সেটাও ৯৫% কমে গেছে, এমন বক্তব্য কিন্তু তিনি দিয়েছিলেন। তবে হঠাৎ করেই আজকে নতুন করে তার পুরনো বক্তব্য থেকে তিনি অনেকটাই কিন্তু সরে এসেছেন। এখন তিনি বলছেন হরমুজ প্রণালী আনুষ্ঠানিকভাবে যুক্তরাষ্ট্র একা কন্ট্রোল করবে না, বা একা কন্ট্রোল করার হয়তো প্রেক্ষাপট যুক্তরাষ্ট্রের নেই। ইরানের সঙ্গে বা আয়াতুল্লাহর সঙ্গে ভাগাভাগি করে তিনি করবেন। For medical purposes, civilian purposes? They have. Thank you. What about the Thank Strait of you. Hormuz? Who's going to be in control of That'll that? be opened very soon if this works. How soon? And who's in Immediately. control of it? Will Immediately. Iran still be able to control the flow of oil? Be jointly controlled. By whom? Maybe me. Maybe me. You want the United States to be in Me control of and the Strait of Ayatollah, Hormuz? whoever the Ayatollah is, whoever the next Ayatollah. দেখুন, যুক্তরাষ্ট্র এবং ইরানের আয়াতুল্লাহ যৌথভাবে হরমুজ প্রণালী কন্ট্রোল করবে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের এই বক্তব্য তোলপাড় তৈরি করে দিয়েছে। কারণ এই যুদ্ধটাই কিন্তু চলছে ইরানের হাত থেকে হরমুজ প্রণালী উদ্ধার করার জন্য, এমনটা হলো যুক্তরাষ্ট্রের বক্তব্য। এমতো জায়গায় যুদ্ধ পরিস্থিতি থেকে ইরানের সঙ্গে সমঝোতার এই বড় ধরনের ছাড়, বিশেষ করে হরমুজ প্রণালীর কন্ট্রোল সরাসরি ইরানের সঙ্গে ভাগাভাগি করে নেওয়ার যে বিষয়টা, এটা কিন্তু যুদ্ধক্ষেত্রে বড়ভাবেই যুক্তরাষ্ট্র যে অনেক কিছুরই সমাধান করতে পারছে না, এর কিন্তু ইঙ্গিত দিচ্ছে। সামরিক বিশেষজ্ঞরা কিন্তু এমনটা বলছেন এবং বিভিন্ন সংবাদ মাধ্যম ডোনাল্ড ট্রাম্পের এই বক্তব্যটিকে এমনভাবেই দেখছেন। এবং যুক্তরাষ্ট্রের বিপুল পরিমাণের সামরিক শক্তির উপস্থিত করা এবং এক্ষেত্রে তাদের বিমান শক্তি প্রদর্শন, পরবর্তী সময়ে তাদের এলাইক দেশগুলোর কাছে হরমুজ প্রণালী পুনরুদ্ধারের জন্য সহযোগিতা চাওয়া এবং সেখান থেকে সহযোগিতা না পাওয়া, এই সকল কিছুর পরই ডোনাল্ড ট্রাম্পের এই সিদ্ধান্ত যে আয়াতুল্লাহর সঙ্গে হরমুজ প্রণালী তিনি কন্ট্রোল ভাগাভাগি করবেন। তাহলে ডোনাল্ড ট্রাম্প কি এই যুদ্ধে হেরে যাচ্ছেন, বা জরুরি ভিত্তিতে এই যুদ্ধ থেকে বেরিয়ে আসতে চাচ্ছেন? তার জন্যই কি এই প্রস্তাব? এই প্রশ্ন নিয়ে কিন্তু নানান ধরনের গুঞ্জন তৈরি হয়েছে। এবং বিশ্বব্যাপী ডলারের যে আধিপত্য এবং যুক্তরাষ্ট্রের যে পেশি শক্তি, তা দিয়ে পৃথিবীর বিভিন্ন দেশের নিষেধাজ্ঞা এবং সেই সকল দেশের অর্থনীতিতে যুক্তরাষ্ট্র ব্যাপক প্রভাব সবসময় বিস্তার করতে পারে, যার জন্য যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি সিদ্ধান্তের মতের অনৈক্য নিয়ে কেউ কিন্তু বড় ধরনের ঝামেলা করে না। তবে এক্ষেত্রে হরমুজ প্রণালীও কিন্তু বিশ্বের অর্থনীতি এবং যোগাযোগ ব্যবস্থায় বড় প্রভাব ফেলেছে। স্ক্রিনে নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন, ভিয়েতনাম থেকে শুরু করে মিয়ানমার, এমনকি ফিলিপিনের মতো দেশও অভ্যন্তরীণ তাদের যে বিমান ফ্লাইট রয়েছে সেটা কিছু সময়ের জন্য কোনো কোনো সংস্থা অনির্দিষ্ট সময়ের জন্য কমিয়ে এনেছে, নয়তো বন্ধ করে দিয়েছে জেট ফুয়েলের সংকটের কারণে। এমতো অবস্থায় কিন্তু এই প্রশ্নটা আসছে যে স্ট্র্যাটেজিক যে তেলের রিজার্ভের মজুদ রয়েছে, মানে পরিশোধিত তেলের যে কৌশলগত মজুদ, সেখানে বর্তমান পৃথিবীতে ভালো অবস্থানে কে আছে? দেখুন, অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বিষয়টিকে কেন্দ্র করে আন্তর্জাতিক জ্বালানি সংস্থা আইইএ তাদের বক্তব্যে জানিয়েছে তাদের ৩২ সদস্যের দেশ জরুরি মজুদ থেকে প্রায় ৪০ কোটি ব্যারেল তেল বাজারে ছাড়ার সিদ্ধান্ত নিয়েছে, যাতে জ্বালানি তেলের যে মূল্য রয়েছে স্বাভাবিক থাকে। এখানে বলে রাখা ভালো, বর্তমানে আইএএ ভুক্ত যে দেশগুলো রয়েছে তাদের স্ট্র্যাটেজিক জ্বালানি মজুদের পরিমাণ ১২০ কোটি ব্যারেল, সেটা সরকারি। বেসরকারিভাবে আরও ৬০ কোটি
কোটি ব্যারেল তাদের রয়েছে, মানে মোট 180 কোটি ব্যারেল, সেখান থেকে তারা 40 কোটি ব্যারেল তারা বাজারে ছাড়ছে। দেখুন, কৌশলগতভাবে তেলের মজুদের দিক থেকে, বিশেষ করে স্ট্র্যাটেজিক তেলের মজুদের দিক থেকে 1 নম্বরে রয়েছে চীন। বেসরকারি তথ্য অনুসারে 2025 সালে দেশটির হাতে শেষ মজুদের পরিমাণ ছিল 113 কোটি ব্যারেল। চিন্তা করুন, 32টি দেশের একত্রেও কিন্তু এই পরিমাণ জ্বালানি তেলের মজুদ নেই, যেটা চীনের কাছে রয়েছে। চীনের চাহিদাও বিপুল পরিমাণে। দেখুন, চীনের হাতে যখন 123 কোটি ব্যারেল জ্বালানি তেল রয়েছে, সেই অবস্থায় যুক্তরাষ্ট্র রয়েছে দ্বিতীয় অবস্থানে। তাদের মজুদের পরিমাণ চীনের 3 ভাগের 1 ভাগ, 41 কোটি 50 লক্ষ ব্যারেল, যার মধ্যে থেকে ইতিমধ্যেই তারা 17 কোটি ব্যারেল অলরেডি বাজারে ছাড়ার প্রতিশ্রুতি দিয়েছে। 3 নম্বর অবস্থানে রয়েছে জাপান, বেশ শক্তিশালী। তাদের কাছেও কিন্তু যুক্তরাষ্ট্র থেকে বেশি, প্রায় 47 কোটি ব্যারেল জ্বালানি তেল মজুদ রয়েছে। জাপানের চাহিদা অনুযায়ী এই বিশাল পরিমাণের যে স্ট্র্যাটেজিক জ্বালানি তেলের মজুদ রয়েছে, তা দিয়ে জাপান 254 দিন তাদের চাহিদা পূরণ করতে পারবে। যদিও সংকট মোকাবেলায় তারা ইতিমধ্যেই 8 কোটি ব্যারেল জ্বালানি তেল বাজারে ছাড়ার ঘোষণা দিয়েছে। দেখুন, ইউরোপের দেশগুলোর মধ্যে উল্লেখযোগ্য মজুদ রয়েছে, তবে সেগুলো জাপান, যুক্তরাষ্ট্র বা চীনের তুলনায় অনেকটাই কম। যুক্তরাজ্যের কাছে প্রায় 3 কোটি 80 লক্ষ ব্যারেল অপরিশোধিত তেল রয়েছে, যেখানে 3 কোটি ব্যারেলের মতো পরিশোধিত পণ্য রয়েছে। তা দিয়ে তাদের 90 দিনের চাহিদা পূরণ করতে পারে তারা সক্ষম। বাকি অন্যান্য দেশগুলোর যে জ্বালানি মজুদ রয়েছে, সেটাও 2 থেকে 2.5 মাসের বেশি হবে না। সুতরাং এখানে হরমুজ প্রণালী ওপেন করা এবং ইরানের সঙ্গে যে কোনো সমঝোতা করার যে বাধ্যবাধকতা, তার কিন্তু একটা ডেডলাইনও এখানে চলে আসে। দেখুন, বিশ্বের সবথেকে শক্তিশালী স্ট্র্যাটেজিক যে জ্বালানি তেলের মজুদ, সেটা রয়েছে চীনের কাছে, প্রায় 123 কোটি ব্যারেলের মতো। নতুন করে কিন্তু চীনের বিভিন্ন ধরনের রিফাইনারি কোম্পানিগুলো ইরান থেকে আরও বিপুল পরিমাণে জ্বালানি তেল আমদানি করছে, আর এই সুযোগটা তাদের হাতে রয়েছে। আপনারা নিশ্চয়ই জানেন, বিশ্বের যে জ্বালানি তেলের বাজার রয়েছে, তা স্থিতিশীল করার জন্য আগামী 1 মাসের জন্য, অর্থাৎ 30 দিনের জন্য ইরানের তেল আমদানি এবং যে কোনো ধরনের বিপণনের ক্ষেত্রে যুক্তরাষ্ট্র 30 দিনের নিষেধাজ্ঞা শিথিল করেছে। মানে ইরানি কোম্পানি থেকে তেল ক্রয় এখন আর অবৈধ না এই 30 দিনের জন্য। যে কোনো দেশ চাইলেই তেল ক্রয় করতে পারবে। আর এক্ষেত্রে চীনা কোম্পানিগুলো খুবই তৎপর, কারণ ইরানের ওই মধ্যপ্রাচ্য থেকে তেল প্রেরণ করার একমাত্র সক্ষমতা এখন ইরানের কাছে রয়েছে, যেহেতু হরমুজ প্রণালী তাদের কন্ট্রোলে। আর এই জন্যই কিন্তু এখন ইরান থেকে প্রতিদিন বর্তমানে 2.5 মিলিয়ন ব্যারেল যে জ্বালানি তেল চীন ক্রয় করে, এর পরিমাণ প্রায় দ্বিগুণও হতে পারে। এই ক্ষেত্রে চীনা ট্যাঙ্কারগুলোও কিন্তু সাথে যুক্ত হতে পারে, বা সাগরে ভাসমান অবস্থায় ইরানের যে সকল অয়েল ট্যাঙ্কারগুলো রয়েছে, সেগুলো সরাসরি চীনের রিফাইনারিতে তেল গিয়ে সরবরাহ করবে। এবং পৃথিবীর বিভিন্ন দেশ ইরানের এই ভাসমান তেল ক্রয়ের জন্য বর্তমানে যোগাযোগ করছে তাদের সঙ্গে। সেটা ভারত থেকে শুরু করে থাইল্যান্ড সহ এই উপসাগরীয় দেশগুলো যা রয়েছে, এমনকি স্ট্র্যাটেজিকভাবে জাপান এবং দক্ষিণ কোরিয়ার মতো দেশও যোগাযোগ করছে, এমনটা কিন্তু শোনা যাচ্ছে। কারণ ইরানের তেল ক্রয়ের ক্ষেত্রে 30 দিনের জন্য কোনো ধরনের প্রতিবন্ধকতা নেই। তবে ইরান চীন ব্যতীত অন্য কোনো দেশের কাছে তেল বিক্রি করবে কিনা, সেই বিষয় নিয়ে কিন্তু সন্দেহ রয়েছে। দেখার বিষয়ে হরমুজ প্রণালীর এই কৌশলগত খেলায় যুক্তরাষ্ট্র ইরানকে ঠিক কতটুকু কোণঠাসা করতে পারে, বা এক্ষেত্রে ইরানি বা কতটুকু শক্তিশালীভাবে তার কৌশলে এটা প্রতিরোধ করতে পারে, দেখার বিষয়। তো বন্ধুরা, আজকের মতো বিদায়। নতুন কোনো ভিডিও নিয়ে আবার দেখা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং বাংলাদেশকে ভালোবাসবেন। আল্লাহ হাফেজ।